কি লাগছে বলো তো? এই যে ছোলাটা ভেজানো আছে ওভারনাইট, এই ভাজা মশলাটা আমি বানিয়েছি। আলু টুকরো করে কেটে রাখা আছে, আদা রসুনের পেস্ট আছে, পেঁয়াজ টুকরো করব, টমেটো টুকরো করা আছে, আর টক দই, আর লাগছে তেজপাতা। আর একটা জিনিস শেষে লাগবে, সেটা হচ্ছে ধনিয়া পাতা আর কাসৌরি মেথি। ঠিক দিয়ে রান্নাটা আমরা সেরে ফেলবো। ঠিক আছে, চলো। টিফিনটা নিয়ে নিয়েছি। লঙ্কাটাও ডুলে গেল। আজ বানাবো কাবলি ছোলার তরকারি, যার জন্য পরিমাণ মতো কাবলি ছোলা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া লাগছে টমেটো কুচি। আজকে রান্নার সবথেকে বড় যে স্পাইস, সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে মশলা, সেটাকে সঙ্গে নিয়েই আমাকে রান্না করতে হয়েছে। তার প্রমাণ আপনারা পরে পাবেন। লাগছে বেশ কিছুটা টক দই, যেটা আমি পরে ফেটিয়ে নেব, 2 থেকে 3টে তেজপাতা, বেশ কিছুটা পরিমাণ টুকরো করে রাখা এবং ধুয়ে রাখা আলু। এছাড়া লাগছে পেঁয়াজ বাটা। প্রেসার কুকারের মধ্যে একে একে দিয়ে দেব কাবলি ছোলা, টুকরো করে কেটে রাখা আলু, 2টো টি ব্যাগ ফর বেটার কালার, আর অল্প একটু নুন। এটা একটা সুন্দর কালার নিয়ে আসবে। তরকারি ফুটে ননস্টিকের কুকওয়্যারে রান্না করার সময় স্টিল বা অন্য কোনো মেটালের হাতা খুন্তি আমি যাতে করে ব্যবহার না করি, তাই জন্য আমার এক বোন আমাকে সাজেস্ট করেছে যে তুমি ওই সময়টা চেষ্টা করবে কাঠের কিছু দিয়ে রান্না করার। তো আমি তার কথা মাথায় রেখে কাঠের খুন্তিটা আজকে বের করেছি ফাইনালি। সো ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে আমরা ছিলাম কাবলি ছোলা সিদ্ধ করায়, এবং ইটস অলমোস্ট ডান। আমি দেখে নিলাম একটা ছোলা ইভেন হাতে টিপে গরমের মধ্যেও যে একদম পারফেক্টলি এটা বয়েলড। টুক টুক করে এবার টি ব্যাগস বের করে নেব, অ্যান্ড লেটস স্টার্ট কুকিং। এরপরে এলো সেই যুদ্ধের সময়, যখন আমাকে ওই অয়েল ডিসপেন্সারটা থেকে তেল প্যানে ঢালতে হবে, এবং আমি বিভৎস রকমের ব্যর্থ হব, কিন্তু আমি তারপরেও ঝাঁকিয়ে ঝুঁকিয়ে বিভিন্ন রকমভাবে কায়দা করে তেল ঢেলেছি। অনেকের কুকিং ভিডিও দেখি, তারা বলেন যে আমি ঠাকুমার কাছ থেকে বা দিদিমার কাছ থেকে বা মা জেঠিমার কাছ থেকে শিখেছি এই ব্যাপারটা বা এই প্রসেসটা রান্নার, কিন্তু আমার সেই সৌভাগ্য খুব একটা কারোর কাছ থেকে শেখার হয়নি। রাদার আমি যে জিনিসগুলো করি সেটা আমি নিজে থেকে চেষ্টা করি অ্যাপ্লাই করতে। তো এই তেজপাতা দেওয়ার সময় তেলে আমি একটু করে তেজপাতার মাঝখানটা ছিঁড়ে দিই। আমার কেন জানি না মনে হয় এটা হয়তো একটু বেটার হতে পারে স্মেলটা। এরপর ফ্লেম একদম কম করে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। তারপর পেঁয়াজটা বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। আগেও অনেকবার বলেছি, আজ আবারও বলছি কথা প্রসঙ্গেই, রান্নাটা না আমার কাছে সত্যিই একটা থেরাপি। আমার প্রচণ্ড মন কেমন হলেও রান্না করলে অনেক সময় আমি দেখেছি মন ভালো হয়ে যায়, বা কী কারণে আমার মন কেমন হয়েছিল সেটা আমি অনেক সময় অনেকটা ডিক্রিজ হয়ে যায় বিষয়টা। টমেটোটা আপনারা চাইলে আর একটু বেশি চপ করতে পারেন, আমি একটু বড় বড়ই টুকরো করেছিলাম, তো সেটা আমার মনে হয় তরকারির সঙ্গে সঙ্গে ঠিকই গলে যাবে। যেহেতু প্যানে পেঁয়াজ এবং টমেটো আছে, আমি তার জন্য দিয়ে দেব 1 চামচ মতো নুন। এরপর নুন লাগলে আমি অবশ্যই পরে অ্যাড করব, কিন্তু এখন একটু দিয়ে দিলাম। এখানে যে কোনো রান্নায় যদি দইয়ের ব্যবহার করতে হয়, আমি বারবারই দেখি প্রীতম বলে দইটা চামচ বা হাতে করে না ঘেঁটে
ঠিকঠাকভাবে প্রপারলি গ্রাইন্ড করার জন্য। ও একটু দইটা পেস্ট করে নেওয়াটা বেশি প্রেফার করে, কিন্তু যেহেতু ও এখন নেই আর আমার জীবনে প্রচুর ল্যাদ, তাই আমি আর কোনো দিকে না গিয়ে কাঁটা চামচে করে যা হোক করে পেরেছি দইটার ব্যবস্থা করেছি। আচ্ছা, রান্না করতে আমার ভালোও লাগে আবার ল্যাদও লাগে, কেন বলুন তো? 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি ভাজাটার মধ্যে। এরপর আবারও বেশ কিছুক্ষণ বিষয়টাকে ভাজা ভাজা বা কষা যা বলবেন করতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে ল্যাদ না খেয়ে ভালোভাবে কষিয়ে নেব। সে এক কাণ্ড হয়েছে জানেন, ওবেলা একটু লোটে মাছ রান্না করেছিলাম, কিন্তু স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিতে আমি একদম ভুলে গেছি। তাই ওবেলার চিনি আর এবেলার চিনি আর মনের দুঃখর জন্য যতটুকু চিনির প্রয়োজন সব চিনি আমি এবেলা দিয়ে দিয়েছি। আমার মতো কারা কারা এইভাবে রান্না করেন আমাকে প্লিজ জানাবেন। আচ্ছা, এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। এই সময় তো আমি বারবারই বলেছি, অনেক ভিডিওতে এর আগেও বলেছি যে দই দেওয়ার সময় আমি ইউজুয়ালি গ্যাসের ফ্লেম পারলে প্রায় বন্ধই করে দিই বা ভীষণ রকমের লো রাখি, কারণ আমার মনে হয় দই কেটে যেতে পারে। There is one more secret, এই দই কেটে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেম লো রাখার টিপসটা কিন্তু আমার প্রীতমের কাছ থেকে নেওয়া। এনিওয়েজ, এরপর ওই দইয়ের জল ধোয়া বাটিটা দইয়ের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব তরকারির মধ্যে। জীবনের ল্যাদটা শুধু একবার ভাবুন, ভয়েসটা পর্যন্ত এডিট করিনি, আনএডিটেড ভয়েস দিয়ে দিয়েছি। এনিওয়েজ, টেক্সচারটা একবার দেখে নিন। কখন ভিডিও পজ হয়ে গেছে আই ডিডন্ট নো। সো প্রেশার কুকার থেকে প্যানে কাবলি ছোলা ঢালার ক্লিপটা ইজ মিসিং। সিদ্ধ করা ছোলাগুলো ভালোভাবে কষে নেওয়ার পরে বাটি ঘটি সব যা যা ছিল ধুয়ে নিয়ে তার জলটা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। এছাড়াও এক্সট্রা কিছু জল লেগেছে সেটা আমি দিয়েছি, তারপর দিয়েছিলাম ভালোভাবে ফোটার জন্য। এরপরে ফ্রিজ খুলে দেখলাম আমার থেকেও অসহায় কিছু ধনিয়া পাতা রয়ে গেছে ফ্রিজেরই এক কোণে। তাদেরকে ফেলে দিতে গিয়েও ফেলে দিতে পারলাম না, বেশ করে ধুয়ে নিয়ে এসে দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। And here is the most important part of the whole cooking. ননর জন্য তরকারি ঝোলঝোল করে একটু আলু আলু দেখে, অবশ্যই কলাই দেখে তুলে রাখা, সেটা আমি সযত্নে তুলে রেখে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। রান্না করার সময় এই হাতা খুন্তির ঠুকঠাক, এই কোনো কাচের শিশি রাখার একটা শব্দ, এই একটু জলের শব্দ, কোনো কিছু মোছার শব্দ, সব শব্দগুলো যত বেশি এখন রান্নার ভিডিওর মধ্যে বা দৈনন্দিন জীবনের যে কোনো ভিডিওর মধ্যে রেখে দিতে পারি, ততই যেন মনে হয় রিয়ালিস্টিক হচ্ছে, ততই যেন মনে হয় ভীষণ একটা ঘরোয়া তার মধ্যে স্বাদ থাকছে। কথা বলতে বলতে আধ ভাঙা করে রাখা ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এরপরে বেশ কিছুটা কাসৌরি মেথি পাতা হাতের মধ্যে ভালোভাবে ঘষে দিয়ে দেব তরকারির মধ্যে। ঘি ছাড়া এই রান্নাটা ছোট গল্পের মতো, শেষ হয়েও যেন হচ্ছিল না, তাই ঘি দিয়ে ওভেন অফ করে এবং ঢাকা দিয়ে রান্নাটা আমি শেষ করলাম। রান্নাটা আমরা যাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম তারা আমাকে বলেছে যে একটা রেস্টুরেন্ট খোলার জন্য, অতএব বুঝতেই পারছেন এটা কেমন খেতে হয়েছিল। থ্যাংক ইউ।